নমস্কার বন্ধুরা, অভিজিৎ হর্টিকালচারে অমিত আজকের জন্য যে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরবে, সেই প্রতিবেদনে মূলত যার সঙ্গে কথা বলবে আপনাদের খুব পরিচিত গাছের বন্ধু, গাছের অভিভাবকও বলতে পারেন। তার কারণ এনাদের হাত দিয়ে একটা সময় থেকে গাছ তৈরি হয়েছে, আর আপনাদের এনাদের হাত দিয়ে প্রচুর পরিমাণে ডালিয়া, যে ডালিয়া যদি ব্রিডার কেউ থেকে থাকে পশ্চিমবঙ্গে, তাদের মধ্যে ইনি হচ্ছেন অন্যতম শ্রী সনাতন পাল মহাশয়। কাকুর সঙ্গে আমাদের পরিচিতি আছে, এটার জন্য আমরা ধন্য। কেন একটা ডাকে কাকু আমি আসছি, এই কথাটি বললেই যথেষ্ট যে আমি ওনার বাড়ির ছাদে উঠে ওনার সঙ্গে ভিডিও করতে পারি। এটাই বড় পাওনা আমাদের জন্য। যাই হোক, যে পাওনাটা শুধু আমাদের মধ্যেই থাকবে সেটি নয়, এটি আপনাদের মধ্যেও কিছুটা দিতে চেষ্টা করছি আমরা। আর ওনার কাছ থেকে আজকের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম, উনি ওনার বাড়ির ছাদে শুধুমাত্র নিজের শখের জন্য তৈরি করেছেন। ওনার ছাদে আগে আমি রেখেছিলাম আপনাদের জন্য বগনভুলিয়ার কিছু গাছ, যেগুলো নর্মাল আইডি, সেই আইডিতে কিভাবে গাছে ফুল ফোটানো যেতে পারে। সিজন অফ সিজন সবসময় গাছে ফুল আনতে পারেন, কিন্তু সেই গাছ ফুল শুধু আনলে হলো না, গাছটিকে রেস্টেরও প্রয়োজন আছে। আর সেই রেস্টের সময় গাছটিকে আরো সুন্দর কি করে তৈরি করব, সেই নিয়ে আলোচনা থাকবে। আমি অভিজিৎকে বলবো, এই তৈরি হওয়ার যে মূল জিনিস সেটি হচ্ছে গাছের খাবার। গাছের খাবার, আর তার সঙ্গে বড় খাবার হচ্ছে রোদ্দুর। সেই রোদ্দুরের ওপরে আজকে দাঁড়িয়ে আছি, বুঝতেই পাচ্ছেন কিরাম জায়গায় সারাদিন গাছে রোদ্দুর পায়। আর এনার বাড়ি কোনো শেড নেই, যে বগনভুলিয়া করতে গেলেই আমাদের সেমি শেড লাগে, সেন্সিটিভ নন সেন্সিটিভ। হয়তো সেগুলো সব জায়গায় প্রযোজ্য নয়, কিছু কিছু জায়গায় যে যেরকম ভাবে করতে চায় করতে পারে। আর অভিজিৎ যেগুলো দেখাচ্ছে সেগুলো নিয়েও আলোচনা থাকবে আজকে ভিডিওর মধ্যে। আসুন দেখে নিই কাকু ঠিক কি বলতে চাইছেন। সনাতন বাবুর সঙ্গে সরাসরি আপনাদের সঙ্গে পরিচয় আছে। আরো একবার উনি আমাদের সামনে স্ক্রিনে। নমস্কার সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আশা করি সবাই ভালো আছেন। যদিও এই সময়টা ভালো থাকার সময় নয়, আমি নিজেই কিছুদিন আগে অসুস্থ ছিলাম, এখন একটু সুস্থ হয়েছি। যাক, আজকের মূল প্রতিবেদন যেটা ওনারা এসেছেন, আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো যে প্রাক বর্ষা গাছের ট্রিটমেন্ট কেমন হওয়া উচিত। আজকে সেইটা নিয়েই আলোচনা। এখনো বর্ষা শুরু হয়নি, কিন্তু বর্ষার প্রারম্ভিকতা এসে গেছে, বাতাসে একটা বর্ষার গন্ধ আসতে শুরু হয়েছে। এই সময় গাছের পরিচর্যাটা খুবই জরুরি আমি মনে করি। কারণ বর্ষাকালে যদি গাছে খাবার দেওয়া যায় তাহলে কিন্তু গাছ ভালো হয় না, বা সেই সময় গাছ ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণে গাছ মরবার সম্ভাবনা থাকে। গাছকে যা খাওয়ার বর্ষার আগে খাইয়ে দিতে হয়, যার জন্য বর্ষার আগে আমরা সাধারণত গাছকে খাইয়ে নিই। আর এখানে একটু বলা দরকার, আমি সাধারণত গাছ করি জৈব সারের উপরে। এই জৈব সারের উপরে করার অনেকগুলো কারণও আছে। প্রথমত, জৈব সারে গাছ করলে কি হয়, গাছটার আমার নিয়ন্ত্রণে থাকে এবং তাকে আমি আমার মনের মতো করে গড়তে পারি। আর তাতে রোগবালাইটা অপেক্ষাকৃত অনেক কমও হয়। কিন্তু যদি রাসায়নিক সারে গাছ হয়, গাছের হয়তো বৃদ্ধি দ্রুততার সঙ্গে হতে পারে, গাছের গ্রোথও অনেক হয়তো ভালো হয়, কিন্তু আমার মনে হয় সেটার খুব ক্ষণস্থায়ী, কিছুদিন পর গাছ আবার ঝিমিয়ে পড়ে। সেই জন্য আমি জৈব সারের উপরে গুরুত্ব দিই। জৈব সার মানে এখন হয়তো আপনারা অনেকেই বলবেন, তবে আমি যা যা ব্যবহার করি সেইগুলোই বলছি। খোল, হাড় গুঁড়ো, শিংকুচো, আর এই হুপ অ্যান্ড হর্ন ডাস্ট, লেদার মিল, ব্লাড মিল, এইগুলোই হচ্ছে আমার মূল উপাদান। এইগুলোকে মিক্সিং করে আমি একটা মিক্সচার তৈরি করে নিই। সেই মিক্সচার আমি এই গরমে আগে মোটামুটি কিছু দিন গাছের গোড়ায় প্রথমে কিছুটা ছড়িয়ে দিই, তারপরে সেটা একটু ডিকম্পোজড হয়ে গেলে গোড়াটা খুশে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিই। কিন্তু তাতেই দেখছি আমার গাছের গ্রোথ অপরিবর্তিত রয়েছে এবং ভালো রয়েছে। আমি এর থেকে বেশি গ্রোথ চাই না, কারণ আমি চাই না যে ভিগোরাস গ্রোথ হয়ে গিয়ে গাছটা
তাড়াতাড়ি মরে যাবে সেটা আমার কাঙ্ক্ষিত নয়। আমি গাছটাকে মনে করি গাছের যেটা নর্মাল গ্রোথ, সেই গ্রোথটাকেই আমি বজায় রাখতে চেষ্টা করি। যার ফলে আমি দেখেছি যে এই বছরে 2-3 বার যদি আমি এই মিক্সিং খাবারটা দিয়ে দিই, আর মাঝে মধ্যে কিছু বায়ো ফার্টিলাইজার আছে সেইগুলো যদি গাছের পাতা স্প্রে করি, তাহলেই দেখেছি আমার গাছের এই নর্মাল গ্রোথ থাকে এবং সিজন টাইমে অসাধারণ ফুল হতে আমি দেখেছি। এবং এখনো অমিত বা অভিজিৎ এরা যে ভিডিওটা শীতকালে নিয়ে গিয়েছিল, শীতকাল ঠিক নয় তখন, মানে বসন্তকাল, পরন্ত শেষ ছিল, বসন্তকালে, তারপরে এই যে গাছগুলো দেখছেন এই গাছে কিন্তু 2বার ফ্ল্যাশ হয়েছে। তার পরবর্তীকালে তারপরে 2বার ফ্ল্যাশ হয়েছে এবং এই লাস্ট ফ্ল্যাশটা তো ফুল ছিল, কিন্তু এই বৃষ্টিতে জন্য কয়েকদিন যে বৃষ্টিটা হলো তার ফলে ফুলগুলো ঝরে গেছে, দেখি বুঝতে পারছেন। তা কিন্তু আবার দেখা যাচ্ছে যে আবার যে নতুন কচি ডাল বেরোচ্ছে, এর মধ্যে থেকে আবার আরেকটা ফ্ল্যাশ আসার সম্ভাবনা আছে, তবে সেটা যখন বর্ষায় পড়ে যাবে তখন ফুলটা রাখা যাবে না। তাই জন্য বললাম অতিরিক্ত খাবার, যেমন অনেকে বলে বগনভেলিয়া প্রচুর খায়, প্রচুর খাবার দিতে হয়। প্রচুর খাবার নয়, লিমিটেড খাবার দিন এবং খাবারের একটা সামঞ্জস্য রাখুন। গাছের গ্রোথকে অকারণ খুব বেশি বৃদ্ধি করার খুব প্রয়োজন নেই। আর বর্ষায় খাবারটা না দেওয়া ভালো। বর্ষার আগে, প্রাক বর্ষায় যেটা এখন সময়, যেটা এ সময় যার যা খাবার বা লাইট প্রুনিং এগুলো করে দিলে আমার মনে হয় সিজন টাইমে ভালো ফুল পাওয়া যায়। ব্যাস, উনি যে কথাগুলো বললো এইখানে বেশ অনেকগুলো প্রশ্ন আমার মনে দানা বাঁধছে, আর সেগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করা প্রয়োজন। এই যে গাছগুলো হয়েছে, সবকটা গাছই সুন্দর করে সাকুরা, বেলাকান, আগের বারে অতগুলো গাছ কিন্তু আপনাদের দেখায়নি, বা ছোট ছোট গাছ তখন ছিল, সেইগুলো কিন্তু এর মধ্যে বেশ সুন্দর করে তৈরি করে নিয়েছে। জাস্ট 2-3 মাসের মধ্যেই অনেকগুলো গাছ অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে আমি বলছি, এই যে বর্ষা যে চলছে, এখন বর্ষা আসছে, এখনো আসেনি, আরো কদিন 20 হয়তো লাগবে, আপনি ঠিক কি সাজেস্ট করবেন গাছের এই সময় প্রুনিং, পিঞ্চিং? নতুন গাছ যারা কিনছে তারাও কেউ কেউ আমি শুনতে পাচ্ছি গাছ কিনে নিয়ে গিয়ে পিঞ্চিং করে ফেলছে, গাছ গিয়ে বড় পটে তুলে দিচ্ছে, সেই ব্যাপারে আপনি ঠিক কি কি আলোচনা করতে চান? গাছকে আমার দেখুন, বেশিরভাগ গাছ দেখবেন 6 ইঞ্চি 8 ইঞ্চি টবে আছে। গাছকে যে নিয়ে গিয়ে খুব বড় টবে দেওয়ার প্রয়োজন নেই। গাছের এ অনুযায়ী আমি মনে করি প্রথম নিয়ে গিয়ে 6 ইঞ্চিতে দেওয়াটা স্বাভাবিক। 6 ইঞ্চিতে গাছ দিন, গাছ ভালো থাকবে। আর পিঞ্চিংটা আমার মনে হয় নতুন গাছ নিয়ে গিয়ে পিঞ্চিং করার প্রয়োজন নেই। প্রথম নতুন গাছ নিয়ে গিয়ে তাকে স্বাভাবিক ওয়েদারে বাড়বার সুযোগ দিন। আগে তাকে একটু হাত পা মেলে বাড়তে দিন। বাড়বার পর আপনি সেই গাছটাকে দেখে আপনি ঠিক করুন এই গাছটাকে কিরূপভাবে শেপ দিলে গাছটা ভালো হবে, সেইটা মনে মনে ভাবতে থাকুন। তারপর গাছটা এই সিজনটাকে মোটামুটি কাটিয়ে নিন 6 ইঞ্চি টবে। তারপরে ফেব্রুয়ারি মাসে ওটাকে যখন 8 ইঞ্চি টবে দেবেন, তখন ওকে পিঞ্চিং করুন, প্রুনিং করুন এবং তখন ওকে একটা শেপ দেওয়ার চেষ্টা করুন। তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হবে। আমি যেটা করে থাকি, কিন্তু আমি বলে দেব আর আপনারা করবেন, তারপরে দেখছি আমার মতো হচ্ছে না, আপনারা বলবেন। আমি এই ধরনের ভাবে করি, প্রথম গাছকে নিয়ে তাকে বারবার সুযোগ দিই এবং সে বেড়ে যখন একটা ভালো জায়গায় আসে তারপর আমি তাকে পিঞ্চিং করি। কারণ সেই পিঞ্চিংটা সহ্য করার মতো ক্ষমতা যদি গাছটা না থাকে, সেই অবস্থায় পিঞ্চিং করলে গাছটা কিন্তু স্বাভাবিক শেপে তো আসবেই না, উল্টে গাছটা যদি সেন্সিটিভ গাছ হয় তাহলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অমিত যে বলছিল খোলা রোদে থাকে সেন্সিটিভ, আসলে বিষয়টা কি হয়, গাছগুলোর ওই যে আমি কথাটা বললাম, গাছগুলো যদি একবার গ্রোথ নিয়ে নেয়, তার যদি তার মধ্যে একটা হার্ডিনেস চলে আসে, তখন ওগুলো রোদ সহ্য করার ক্ষমতায় চলে থাকে। বিশেষ করে গাছ সেন্সিটিভ সেইগুলোকেই বলবো, যেগুলোকে ওই মুনলাইট ভ্যারাইটি বা যেগুলোতে পাতায় ক্লোরোফিলের মাত্রা অনেক কম থাকে, সেই গাছগুলোকে একটু সেমি শেডে রাখলে ভালো হয়, বা শেডে রাখলে থাকলে সুবিধা হয়। কারণ ওগুলো অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না, তো কারণ ওতে ক্লোরোফিল নেই, ক্লোরোফিল কম। হ্যাঁ, বা ফুলের মাত্রাও কম হয় জেনারেলি, বা ক্লোরোফিল নেই বলাটা ভুল, কারণ ওতে মাত্রাটা অনেক কম থাকে, যার ফলে ওদের একটু শেডের প্রয়োজন হয়। আর বাকি যেগুলোর পাতা সবুজ, এগুলোর ক্ষেত্রে অতটা বিধিনিষেধ মানার প্রয়োজন হয় না। আর ধীরে ধীরে এই গাছগুলোকে যদি একটু হার্ড করে নেওয়া যায়, তাহলে এরা কিন্তু নর্মাল টেম্পারেচারে খুব ভালো থাকে। আমি কাকুর এই কথা থেকে আর একটা জায়গায় আসি। আমাদের শ্রদ্ধেয় অমিতাভ মুখার্জি স্যার একটা জায়গায় বলছিলেন, আমি শুনেছি সেখানে তার ওনার ইন্টারভিউতে, যে ওনাকে কোশ্চেন করা হচ্ছে আপনার যারা শিষ্য বলতে পারেন বা আপনার যেগুলো ছাত্র, সেই তারা আপনার কাছ থেকে কিরকম ভাবে শিখছেন। উনি প্রথমেই বলছেন আমার কোনো ছাত্র বলে কেউ নেই, আমি কাউকে এরকম, আমি কোনো গুরু নয়,
ফার্স্ট আমি আমার মতন করে কাজ করেছি, আমার ইচ্ছেতে আমি যেটা করতে চেষ্টা করেছি হয়েছে আমার মতন। আর যে গাছে এখন যে বলছে ভ্যারিগেটেড পাতা, মুনলাইট বা কোনো জায়গায় বাটিক রয়েছে, এই রয়েছে, আমি এই গাছগুলোকে ঠিক পছন্দ করি না। ওনার কথাতে পছন্দ ইন দ্য সেন্স মানে আমার ভালো লাগে না। তার কারণ যে গাছে ক্লোরোফিল নেই সে কখনোই আপনাকে ভালো কিছু প্রোডাকশন দিতে পারবে না। তার কারণ হচ্ছে তার ক্লোরোফিলের কম, সে তাহলে বেশি ফ্লাওয়ারিং দেবে কি করে, তার খাবার তৈরি করতে পারছে না সে। এই ব্যাপারটাতে আপনি ঠিক কি বলতে চান? আমি মানে সেই এক কথায় অমিতাভ দাকেই আমি সমর্থন করছি। কারণ ভেরিগেটেড শব্দের অর্থ আমরা এখানে তাকে একটা আলাদা স্পিসিস বলে গণ্য করছি। আমার মনে হয় ওটা একটা ওর কাছে ডিজিজের মতো প্রায়। কারণ এই দেখেছি এই ভেরিগেটেড গাছগুলো মধ্যে ক্লোরোফিল কম থাকায় তাদের দেখেছি ফুল কম হয়। তারা আসলে এই পাতার সৌন্দর্যটার জন্য আমরা একে খুব বেশি গুরুত্ব দিই, কিন্তু সবুজ গাছের সবুজ পাতার যে স্ট্রেংথ বা যে ক্ষমতা, আমরা যারা একটু ব্রিডিং কালচার নিয়ে থাকি তারা এই গাছগুলোকে, সবুজ গাছগুলোকে একটু বেশি পছন্দ করি। এটাও আমাদের হয়তো ত্রুটিও বলতে পারা চলে, কিন্তু আমরা এটা বেশি পছন্দ করি। আমরা অপেক্ষাকৃত ভেরিগেটেড বা এই মুনলাইট ভ্যারাইটি বা এই জাতীয় গাছগুলোকে অপেক্ষাকৃত কম পছন্দ করি। পছন্দ করি না এই কথা বলবো না, কম রাখি, কারণ ফুলও অপেক্ষাকৃত আমার কম হয়। হ্যাঁ, রক্তাল্পতা, যেটা আমাদের শরীরে যেটাকে বলা হয় রক্তাল্পতা, আমি নিজেই উইক থাকি, আমার নতুন প্রজন্ম জন্ম দেবো করে। আর সবকিছু গাছই যখন তৈরি হয় আমার মনে হয় ভ্যারিগেশনটা আসে। ভ্যারিগেশন কিন্তু ভ্যারিগেটেড থেকে হয় না, ভ্যারিগেটেড থেকে ভ্যারিগেটেড তৈরি হয় না। একটা কিন্তু সবুজ পাতা রয়েছে, সেই গাছ থেকেই নতুন ভ্যারিগেশন একটা প্রজন্ম তৈরি হতে। যেমন ওইখানে দেখা যাবে যে টাইগার বেলাগন আছে আর সাকুরা বেলাগন, যেটা যে ওখানে দুটো কিন্তু একসঙ্গে রয়েছে, মানে একই গাছ থেকে কিভাবে ভেরিগেটেড হচ্ছে। গাছটা যদিও প্রসঙ্গত বলে রাখি নীলাদ্রি দেওয়া, ও গাছটা দিয়েছে এবং নিউট্রেন্ট এখানেই হয়েছে না, এখানে হয়েছে না, ও অবস্থাতেই আমাকে দিয়েছে। এইটাকে আমরা বলছি টাইগার। এটা টাইগার আর এটা সাকুরা। মানে এটা অরিজিনাল কোনটা? টাইগারটাই অরিজিনাল, টাইগার বেলাগন না, এর সবুজ পাতা, এটার মধ্যেও কিন্তু ভেরিগেশন আছে কিন্তু অল্প। আর এইখানটা দেখা যাচ্ছে, এই জায়গাটা দেখানো যাচ্ছে। হ্যাঁ, যে ওইটা থেকে কিভাবে সাকুরা আসছে, এই যে সাকুরা আসছে, নিউট্রেন্ট এখানেই হচ্ছে, এগুলো এই যে এখানে সাকুরা এসে যাচ্ছে। আর একটা সুন্দর নিদর্শন কিন্তু একই গাছ, এর কোন রকম এতে গ্রাফটিং করা নেই, কিছু নেই, এটা একই গাছ। গ্রাফটিং পয়েন্টটা এই জন্য মেন গাছ এটা, কিন্তু বাকি থেকে এইটা চলে গেছে সাকুরার দিকে আর এটা চলে গেছে টাইগারের দিকে। এই যে নীলাদ্রি কথাটা তুললো, নীলাদ্রি মানেই অর্কিড গার্ডেন নার্সারি, যার প্রচুর ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আর আজকের দিনে পশ্চিমবঙ্গের বুকে যে ততগুলো আমরা ভিডিও করি যত জায়গায়, তাদের মধ্যে অন্যতম আরেকটি নার্সারি। তার কারণ হচ্ছে এখানে আমরা প্রচুর ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরতে পারি, যেগুলো আপকামিং আসছে সেগুলোও কিন্তু ওনাদের কাছে আজকের দিনে স্টকে থাকছে। হয় ওর অসাধারণ স্টক, এটা অসাধারণ স্টক একেবারে। সব থেকে বড় কথা, খুব ভালো মনের ছেলে একটি, মানে আমাকে ও প্রেফার করে বেশি বলে বলছি না, খুব ভালো মনের ছেলে। মানে ও অন্য লোককেও উৎসাহ দেয় গাছ করবার জন্য। এবং সবচেয়ে বড় কথা, ও যে গাছ বিক্রি করে দায়বদ্ধতা সেরে নেয় তা নয়, না, তার সঙ্গে তাকে পরামর্শ বেচলাম, পাল্লা ধুলাম, বাড়ি গেলাম, সেটা না অ্যাকচুয়ালি হওয়া উচিত নয়। না, ও কিন্তু তার পিছনে লেগে থাকে, সে যাতে ভালোভাবে গাছটা করতে পারে, ওই গাছটার ঠিক পূর্ণ রূপ যেটা সেটা যাতে দিতে পারে, সে ব্যাপারে ও যথেষ্ট সহায়তাও করে। আরো একটি কথায় আসবো, গাছ তো অনেক রকম ভাবে করা যায়। আপনার প্রেফারেবল মিডিয়া ফর বোগনভেলিয়া আপনি কি বলবেন? আসলে মিডিয়াটা আমি এইটা মনে করি, যেহেতু আমার ওপেন থাকে, তো আমি শেডে গাছ রাখি না বা আমার শেড নেই, তা সেক্ষেত্রে আমি মিডিয়াটা এরকম হওয়া উচিত যার জল ধারণ ক্ষমতাটা থাকবে, মানে খুব কম থাকবে, থাকবে না বলাটা ভুল, খুব কম থাকবে, তাহলে গাছটা বাঁচবে কি করে। কিন্তু এই মাটিটা আমি করার সময় যাতে মাটির পোরাসিটি বা হিউমাসের পরিমাণটা বেশি হয়, সেটা করার ফলে আমি কিভাবে মাটিটাকে টেস্ট করে নিই, আমার মাটিটা আধ ভেজা অবস্থায় যদি মুঠো করা হয়, তাহলে সেই মুঠোর মধ্যে মাটিটাকে ছেড়ে দিলে সে কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে, ভেঙে যাবে, সেটা জমাট বেঁধে থাকবে না। বা তাকে জল দিয়ে যদি দলা পাকানো হয়, আবার শুকনো করে সামান্য চাপ দিলে কিন্তু সে ঝুরঝুরো হয়ে যাবে। কিন্তু এটা ডিসক্লোজ করতে হবে তো, কি করে করছেন শুধুমাত্র নিজের মধ্যে, আজকে কিন্তু তুলে ধরবই আমি। এতে আমি বলছি মাটি থাকছে, মাটির সঙ্গে যদি মাটি আমি
40% ধরি, তাহলে তার সঙ্গে অন্তত 30% মেশাচ্ছি হিউমাস। হিউমাস শব্দের অর্থ হলো পাতা পচা সার হতে পারে, গোবর সার হতে পারে, যে যেটা হাতের কাছে পাবে। আর বাকি থাকছে ভার্মি, অগত্যা। এখন যে ভার্মিটা পাওয়া যাচ্ছে সেটাকে তো সত্যিকারের ভার্মি নয়, কিন্তু ওই ভার্মিকে আমাদের ভার্মি বলে মেনে নিতে হচ্ছে। তারপরে আমি যদিও আর একটা জিনিস মিশিয়ে নিই, সেটা হলো কিছু সিন্ডারের কুচি, যাতে পোরাসিটিটা বাড়ে। কারণ এগুলো ভার্মি তো ঠিক না, এগুলো তো বিভিন্ন আবর্জনা, মুরগির লিটার এইসব দিয়ে নাকি তৈরি হয়। ওটা যাতে জমাট বেঁধে না যায় বা ভিতরে বেশি জল ধরে না রাখে, সেই জন্য আমি একটু ওর সঙ্গে মানে সিন্ডার মিশিয়ে নিই। মিডিয়া মোটামুটি কতদিন আগে তৈরি করে রাখছেন? মিডিয়া আমি চেষ্টা করি এই যে, যেমন ধরুন আমি মূলত গাছগুলোকে পাল্টাই ফেব্রুয়ারির দিকে, তাহলে সেখানে ওই মিডিয়াটা তৈরি করে রাখি জানুয়ারিতে 1 মাস আগে, 1-1.5 মাস আগে করে রাখতে বলে ভালো হয়। তাও হয়তো অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু আমি লোককে উপদেশ দেবো যে 3 মাস আগে করুন, কিন্তু আমি নিজে 3 মাস আগে করতে পারি না। আপনি তো এক্সপার্ট। না, ওইটা সেই জায়গা থেকে আমি বলবি আপনার জায়গা থেকে ঠিক আছে, কিন্তু নতুন যারা করছে সেখানে আমি আরেকটা কোশ্চেন এসে যাচ্ছে আমাদের একটুখানি একটু আগে করে রাখলে কি হয়, মাটির যে গরম ভাবটা সেটা মিশে যে সারগুলো মাটির সঙ্গে ভালোভাবে মেশার সুযোগ পায়। যতটা আগে করে রাখতে পারলে, অন্তত 1-2 মাস আগে করে রাখতে পারলে এটা মেশার সুযোগটা ভালো পায়। আর মাটি একেবারে শুকনো করে রাখার দরকার নেই, মাটিটাকে আধ ভেজা অবস্থায় রাখলে ও ডিকম্পোজ হতে থাকুক। তার ফলে কি হয়, ওই মাটিতে গাছ ফিট করলে গাছটা মরবে না বা ডাইব্যাক হয় না। আর সঙ্গে সঙ্গে সার মিশিয়ে করলে, বা যেটা অনেক সময় দেখছি অনেকে রেডিমেড, আমার মাটি নেই আমি গাছ কিনে এনেছি, আমাকে ফোন করে বলছে দাদা কি করব। তা আমি বললাম তাও আপনি প্লেন মাটিতে বসিয়ে দিন, কিন্তু সে প্লেন মাটিতে না, তারও মন চায় না যে আমি সারগুলো কিনে রেখেছি একটু একটু দিয়ে দেয়, তার ফলে মরে যায়। আসলে কি হয়, নতুন মাটিতে ডাইরেক্ট গাছকে বসিয়ে তাতে সার দিয়ে বসালে সে গাছটা কি হয়, মাটি ওই সারটা মাটির সঙ্গে ডিকম্পোজ হতে গেলে যে গরমটা তৈরি হয়, যেটাকে এক্সোথার্মিক রিয়াকশন বলা হয়। গাছে উনি যে খাবার দেন, আর এই গাছে খাবার মেশানোর ব্যাপারে উনি যেটা হিট জেনারেটর ব্যাপারটা বলছেন, ওটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে নেবো। আর সাথে করে আর একটি জিনিস জানতে চাইবো, এই যে গাছ তৈরি করেছেন তাতে কিন্তু গাছের পাতায় ক্লোরোফিলের মাত্রা একদম পর্যাপ্ত পরিমাণে রয়েছে, গাছে কোনো রকম ক্লোরোসিসের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক কি করে মেনটেন করছেন এই জিনিসটা? আমি আগেই যে কথাটা বলছিলাম যে আমাদের কথা হচ্ছিল যে নতুন গাছ এনে টবে বসিয়েই লোকে বলছে সার দিয়ে দিচ্ছে বা সার মিশিয়ে ফেলছে, তার ফলে গাছ মরে যাচ্ছে। এটা কেন না, ওই যে বললাম সার মেশালে মাটির সঙ্গে যখন ডিকম্পোজ হতে যায় তখন একটা ওই হিট জেনারেটর বলছেন যে হিট জেনারেট করে, অর্থাৎ একটা তাপ উৎপাদক বিক্রিয়া হয়, যেটাকে আমি এক্সোথার্মিক রিয়াকশন বলছিলাম। এবং এর ফলে কি হয়, ওর গাছের ফিডার রুটগুলো নষ্ট হয়ে যায়। তা ওইটা করবেন না, গাছ স্বাভাবিকভাবে বেড়ে উঠুক, তারপরে আপনি গাছকে খাবার দিন, তাহলে দেখবেন গাছ কিন্তু স্বাভাবিকভাবে সেই খাবার নিতে পারবে। মাটির সঙ্গে মেশানো হয়নি তো কি আছে, কোনো অসুবিধা নেই। এবারে বলি, এই যে গাছে ক্লোরোফিল ঠিক রাখা, অর্থাৎ ক্লোরোসিস হয় যদি গাছে খাদ্যের অভাব ঘটে বা ক্লোরোফিলের মাত্রা কমে যায়, তাহলেই কিন্তু এ হয় ক্লোরোসিসটা হয়। তা গাছে যদি সুষম খাবার থাকে তাহলে কিন্তু ক্লোরোসিস হয় না। আমি মূলত জৈব রাসায়নিক খাবার তো ব্যবহার করি না, জৈব খাবারই দিই। আর বাকি যেসব কিছু জৈব কিছু স্প্রে আমি এর মধ্যে দিই, যেগুলো নিয়ে আমি ডিটেলসে বলতে গেলে একটু সময় লাগবে, সেটা আমি পরের একটা এপিসোডে আমি এটাকে বলতে পারবো, যে কারণ এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর আপনি গাছকে এমনি সাধারণ খাবার দিয়ে যান, দিলে দেখবেন গাছ নিয়মিত খাবারটা কিন্তু দিতে হবে, নিয়মিত, অনিয়মিত নয়, তাহলে দেখবেন গাছ ঠিক থাকবে। এতে গাছের তেমন পরিচর্যার হেরফের হয় না। আর বাকি যে স্প্রেগুলোর কথা আমি বলে দেব, আমি দেখিয়েও দেব, এটা কোনো বিজ্ঞাপন নয়, আমি যেগুলো দিই সেইটাই কিন্তু আমি দেখিয়ে দেব। যাক, উনি বললেন, আর পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সঙ্গে আবার নিয়ে চলে আসবো। জাস্ট টু বি কন্টিনিউড। নমস্কার।